সভাপতি, বারাসাত জেলা সংখ্যালঘু টিএমসি। এখানে হালিমা বিবি উপস্থিত আছেন, ওর সাথে আমার পরিচয় অনেক দিনের। ওর কাজের জায়গায় আমি গেছি বেশ কয়েকবার, তাকে ধন্যবাদ জানাই। এছাড়া পঞ্চায়েত প্রধান যারা এখানে উপস্থিত হয়েছে এবং অন্যান্য যারা সংগঠনের বিভিন্ন পদাধিকারী, তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাই। আমি কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেখুন, কথা সবাই জানে এবং সবাই বলে যে দেশের বেশিরভাগ মানুষ কৃষক, গ্রামে বাস করেন। তারা চাষবাস না করলে আমরা খেতে পারতাম। কিন্তু দেশে, গোটা দেশের দায়িত্বে যারা আছে, দিল্লির মসনদে যারা বসে আছে, তারা এই কৃষকদের জন্য কী করছে, এই প্রশ্নটা খুব বড় করে আপনাদের ভাবতে হবে। তারা সত্যিই কিছু করছে না। আর উল্টো দিকে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় কী করছে। দেখতে পাবে কৃষকদের জীবনের প্রতিটি পর্যায়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু না কিছু তিনি করেছেন। আমি একটা কথা দিয়ে শুরু করতে চাই যে আপনারা দেখুন, প্রতি মিনিটে, আমার কথাটা মুখ দিয়ে শুনবেন, প্রতি মিনিটে আমাদের দেশে একজন করে কৃষক আত্মহত্যা করে। আত্মহত্যা কেন করে? এ পর্যন্ত এদের আমলে 4 লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। এই সংখ্যাটা একটা বিপুল সংখ্যা। আত্মহত্যা কেন করেন কৃষকরা? তার কারণ হচ্ছে তারা চেষ্টা করে যাতে উৎপাদন বৃদ্ধি করা যায়। উৎপাদন বৃদ্ধি করার জন্য তারা কি করেন? সেচের, ধানের, বিদ্যুতের উন্নত মানের বীজের ব্যবস্থা করার চেষ্টা করে। এর জন্য তাদের প্রচুর খরচ করতে হয়। যে খরচ তারা করে সেটা তার জন্য তাদের ধার করতে হয়। এই যে ঋণ নিয়ে কৃষকরা চাষ করে, তারপর সেই ঋণ শোধ করার জন্য সরকারি বাবুরা তাদের বাড়িতে এসে ধার ধাক্কা দিয়ে সেই ঋণ তারা আদায় করে। অথচ দেশের বড় বড় শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী যারা, তারা ঋণ নিলে তাদের ঋণ শোধ করতে হয় না। কোটি কোটি টাকা ঋণ তারা না রেখে, না দিয়ে, না জমা দিয়ে তাদের কিন্তু সেই ঋণ ছাড় দেওয়া হয়। কোন দেশে আমরা বাস করছি, এই কথাটা আমাদের খুব ভালো করে ভাবতে হবে। দেখুন, সার, বীজ, বিদ্যুৎ, কীটনাশক এসবের দাম যদি না কমানো হয়, সেটা কমাতে পারে কারা? সেটা কমাতে পারে কেন্দ্রের শাসক, দিল্লির শাসক। তারা এটা কমাতে পারেন এবং তারা যদি এটা কমান, তাহলে আমাদের কৃষকরা তারা লাভবান হবে। কিন্তু তারা সেটা করে না। এটা আপনাদের ভালো করে বোঝার জন্য বলছি। আমি আরও একটা কথা আপনাদের বলতে চাই। দেখুন, কিছুদিন আগে বাজেট হলো। বাজেট মানে কত টাকা খরচ করব, দরকারে কত টাকা ধার করব, একে বলে বাজেট। তো সেই বাজেটে চলতি অর্থবর্ষে অর্থাৎ 23-24 সেখানে সংশোধিত বাজেটের চাইতে 3% কম টাকা বরাদ্দ হয়েছে। তার মানে যে মানুষগুলো সংখ্যাধিক, যে মানুষগুলোকে বাঁচিয়ে না রাখলে আপামর জনসাধারণ খেতে পাবেন না, সেই মানুষজনের জন্য বাজেটে টাকা বরাদ্দ তো বাড়ানো হয়নি, বরং 3% বরাদ্দ কমানো হয়েছে। বিজেপির যারা এসে একথা বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কিছু করেননি, তাদের বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় 6%-এরও বেশি, প্রায় 9% কৃষকদের জন্য বরাদ্দ বাড়িয়েছে এবারের বাজেট। এই কথা জোরের সাথে আমাদের বিশ্বাস করতে হবে এবং বলতে হবে। তাহলেই দেখবেন ওরা পালাই ছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা থাকবে। ঠিক সেই রকম যেসব খাতে টাকা কমানো হয়েছে, সব থেকে বেশি কমানো হয়েছে ফসল বীমা যোজনা। কৃষকের সব থেকে ক্ষতি হয়
আবহাওয়ার কারণে, কখনো খরা, কখনো বন্যা ও কখনো দারুণভাবে বৃষ্টি, এই সবটুকু হয়ে গেল একদিনে একটা বৃষ্টি। তাতে খরচ সব থেকে বেশি অত্যাচার হয় কৃষকদের উপর। প্রকৃতির মার, এবং এই প্রকৃতির মার কেন আসছে? প্রকৃতির মার আসছে দীর্ঘদিন ধরে রাসায়নিক সার, রাসায়নিক কীটনাশক এবং পরিবেশ দূষণকারী যা কিছু ব্যবহার করার জন্য। সেইখানে দাঁড়িয়ে আমরা এই কথা বলতে চাই যে এই যে ফসল বীমা, মমতা বন্দ্যোপাধ্যায় এমন ফসল বীমা করেছেন যে ফসল বীমার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বা সরকারের কাছে কোনো কৃষককে এক পয়সাও দিতে হয়। বিমার জন্য যে প্রিমিয়াম দিতে হয়, যে কোনো বিমার ক্ষেত্রে যিনি বিমাকারী তাকে প্রিমিয়াম দিতেই হয়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিমা ফ্রি করে দিয়েছে, প্রিমিয়াম দিতে হয়, পুরোটাই সরকার দেয়। আর কেন্দ্রীয় সরকার কি করেছে? গতবার যা ফসল বীমা যোজনা অর্থ বরাদ্দ ছিল তার থেকে 23% কমিয়ে দিয়েছে। চিন্তা করতে পারেন যে এরা বলে তারা কৃষক দরদি, কৃষকের পাশে তারা দাঁড়াবে, হিসেব বলছে একদম না, তারা কৃষকের পাশে নেই। তারা চায় কৃষকরা যাতে এইভাবে একটু একটু করে আত্মসমর্পণ করে সরকারের কাছে। তাহলে সরকার বড় বড় কোটিপতিদের হাতে আমাদের জমি, আমাদের ফসল, আমাদের ফসলের ব্যবসা এই সবটাকে তুলে দিতে পারে। আচ্ছা দেখুন, আমাদের এই খবর আপনাদের অনেকের কাছে নেই। সেটা কি? সেটা হচ্ছে আপনারা কষ্ট করে যে ফসল ফলান, অর্থাৎ যেগুলোতে আমরা একেবারে প্রথম সারিতে আছি, সেই ফসলের 37% নষ্ট হয়, পচে যায়। তার জন্য কি দরকার? তার জন্য দরকার ফল, ফুল, সবজি, এর জন্য যেগুলো বহুমুখী, আমাদের যাকে বলে কোল্ড স্টোরেজ, এই বহুমুখী কোল্ড স্টোরেজ আমাদের রাজ্যে আছে। প্রধানত আলুর ব্যবসার জন্য আলুর 450-র উপর কোল্ড স্টোরেজ আছে। কিন্তু আমাদের এই যে মাল্টি কোল্ড স্টোরেজ, যেখানে আপনি গাজর রাখতে পারবেন, টমেটো রাখতে পারবেন, অন্যান্য সবজি রাখতে পারবেন, বেশ কিছুকাল সেই সবজি বাঁচিয়ে রাখতে পারবেন, তারপর সেটা বাজারে নিয়ে যেতে পারবেন। সেই মাল্টি স্টোরেজ কোনো বিল্ডিং আমাদের রাজ্যে প্রায় নেই। তাহলে কেন্দ্রীয় সরকারের কি দায় ছিল? আমাদের রাজ্যের টাকা কেন্দ্রীয় সরকার সব দিয়ে যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপনারা প্রতিদিন শোনেন যে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের কাছে তারা বাকি রেখেছে, ধার রেখেছে, দেয় না, বকেয়া রেখে দিয়েছে। এবং আমাদের রাজ্যে যে রাজস্ব, তার একটা বড় অংশ এই যে বিভিন্ন ধরনের যে সমস্ত ট্যাক্স, সেগুলো তারা নিয়ে যাচ্ছে। সেই ট্যাক্সের টাকা তারা আমাদের অত্যন্ত কম ফেরত দিচ্ছে। ইউনিয়ন গভর্নমেন্ট কেন নাম? এই জন্য নাম যে সে স্টেট গভর্নমেন্টগুলোকে দেখবে, এই জন্য তার হাতে সমস্ত ক্ষমতা রাজ্যগুলো দিয়ে দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যগুলোকে যে পরিমাণ আর্থিক সাহায্য করা দরকার সেটা তারা করছে না। যদি ওটা চাইতো কৃষকদের সাহায্য করতে, তাহলে কৃষকদের ধ্বংস হয়ে যাওয়া এই 37% ফসলকে বাঁচাবার জন্য আমাদের রাজ্যে অন্তত কম করে 10টা থেকে 15টা তারা এইরকম মাল্টি আপনার কোল্ড স্টোরেজ তারা তৈরি করতেন, যেখানে ফুল, ফল, শাকসবজি রেখে কৃষকরা লাভবান হতে পারতেন, তাদের ফসল নষ্ট হতো না। তাহলে কেন তারা কেন্দ্রের সরকার, কেন তারা রাজ্যগুলোর দায়িত্ব নিয়েছে, কেন তারা রাজ্য থেকে সব পয়সা নিয়ে যাচ্ছে? এই প্রশ্ন ওদের সামনে করতে হবে। ওদের এই প্রশ্ন করলে দেখবে 26 সালে এর আগে যারা শূন্য হয়ে গেছেন বিধানসভায়, আপনারা তো তাদের কথা জানেন, কোন কোন দল শূন্য হয়ে গেছে। এখন তারা
প্রচুর কথা বলছে, চেঁচাচ্ছে, আন্দোলন করার কথা বলছে, মমতা বন্দ্যোপাধ্যায় আবার হারাবার কথা বলছে। আমি বলি 26 সালে তারা সূর্য থেকে মহাসূর্যে বিলীন হয়ে যায়। 26 সাল আসুক, ওরা বুঝতে পারবে, সিপিএম এবং কংগ্রেসের কথা বলছি, তারা বুঝতে পারবে কোথায় তারা যায়। ঠিক সেই রকম বিজেপিকেও আপনারা এই প্রশ্ন করুন যে কেন আমাদের রাজ্যের জন্য কৃষকের ফসল বাঁচাবার জন্য কেন্দ্রীয় সরকার 500 কোটি টাকা পর্যন্ত দিতে পারছেন না, অথচ তার থেকে অনেক বেশি কোটি টাকা দিয়ে নতুন সংসদ ভবন তৈরি